গাইজ অবশেষে Xiaomi কিন্তু দেশের মার্কেটে লঞ্চ করে দিল 20,000 টাকা বাজেট সেগমেন্টে একটি পাওয়ারফুল ফোন Redmi Note 12 4G। সো লেটস কাম টু দ্য ফ্যাক্ট, Xiaomi Note সিরিজ মানেই কিন্তু হচ্ছে প্রতিবারই মার্কেটে একটি বিশাল রকমের হাইপ ক্রিয়েট হয়ে যায় এই ফোনটি নিয়ে, অর্থাৎ যে ফোনটি লঞ্চ করতেছে সেটার স্পেসিফিকেশন এবং প্রাইস পয়েন্ট নিয়ে একটি খুবই হাইপ ক্রিয়েট হয়ে যায় এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের অহরহ ফোন লঞ্চ হতেই থাকে। बात तो सही है दौड़ना तो पड़ता है। ইন্ডিয়ান ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্ট, আরও বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট বের হয়ে 5G 4G সব মিলিয়ে কিন্তু অহরহ নোট সিরিজের একটি ফোনই বিভিন্ন রকমভাবে আসতে থাকে। তো সেরকমভাবে লঞ্চ টন শেষ করে দিয়ে অবশেষে বাংলাদেশের মার্কেটে Redmi Note 12 4G অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তো আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে ফোনটি কিরকম প্রাইস পয়েন্টে এসেছে এবং এর স্পেসিফিকেশন কি কি থাকছে এবং ফোনটি আদৌ আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা। তো ফোনটি সম্পর্কে ডিটেলসে জানার জন্য অবশ্যই ভিডিও সম্পূর্ণটুকু দেখবেন এবং আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ফার্স্ট অফ অল গাইজ, ফোনটির ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের একটি ডিজাইন বলা যেতে পারে, কারণ ফোনটি বক্স হিসেবে এসেছে। এছাড়া ফোনটির ব্যাক সাইডটি থাকছে পলিকার্বনেট এবং ফ্রেমটিও থাকছে পলিকার্বনেটের। এছাড়া ফোনটির পিছনে আমরা একটি ক্যামেরা কাট আউট দেখতে পারবো, যেখানে কিনা ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে এবং নিচে রেডমির ব্র্যান্ডিংও দেখতে পারবো। তো ফোনটি আমরা তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবো, একটি হচ্ছে গ্রে, একটি হচ্ছে গ্রিন এবং একটি ব্লু কালার। এছাড়া ফোনটিতে কিন্তু IP53 এর সার্টিফিকেশন রয়েছে, যার ফলে ফোনটিতে টুকটাক ধুলাবালি এবং পানির ছিটে ফোটায় কোনো রকমের সমস্যা দেখা দেবে না। এছাড়া ফোনটির ডিসপ্লে সেকশনে কিন্তু আমরা গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও দেখতে পারবো এবং সেখানে কিন্তু ছোট কাট আউটের মাধ্যমে পাঁচল একটি সেলফি ক্যামেরাও প্রোভাইড করা হয়েছে। তো ফোনটির ডিজাইনটি কিন্তু খুবই অসাধারণ থাকছে, সাথে ইনহ্যান্ড ফিলটাও কিন্তু আপনারা খুব ভালোই পেয়ে যাবেন, কেননা ফোনটি বক্স হিসেবে রয়েছে, যার কারণে আপনারা ফোনটি খুবই কমফোর্টেবলভাবে ওয়ান হ্যান্ডে ইউজ করতে পারবেন। ফোনটির ওয়েট থাকছে 183 গ্রাম এবং থিকনেস থাকছে ফোনটির 7.9 মিলিমিটার, অর্থাৎ ফোনটি যথেষ্ট স্লিম এবং খুবই লাইট ওয়েটের করা হয়েছে এবং ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুবই অসাধারণভাবে করা হয়েছে, যার কারণে ফোনটি কমফোর্টেবলি আপনারা ইউজ করতে পারবেন। তো ইনহ্যান্ড ফিলটা কিন্তু আপনারা খুবই ভালোই পেয়ে যাবেন। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে থাকছে কিন্তু একটি ভলিউম আপ ডাউন বাটন, সাথে থাকছে পাওয়ার অন অফ বাটনও, যেটাতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলা যায়, বাট কিছু কিছু সময় হচ্ছে অ্যানিমেশন ডিলে দেখা দেয়, যার কারণে একটু স্লো মনে হতে পারে, বাট ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্টই কাজ করে। লেফট সাইডে কিন্তু আমরা একটি সিম কার্ড স্লট দেখতে পারবো, যেখানে কিনা ডুয়েল সিম কার্ড সাথে একটি SD কার্ডের সাপোর্টও আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া ফোনটির উপরের দিকে গেলে আমরা একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকও দেখতে পারবো। এছাড়া নিচের দিকে আসলে আমরা একটি স্পিকার দেখতে পারবো, এছাড়া প্রাইমারি মাইকও দেখতে পারবো, তার সাথে সাথে Type-C চার্জিং পোর্টও থাকছে। তো ফোনটির স্পিকারটি কিন্তু যথেষ্ট লাউড এবং ক্লিয়ার ছিল, বেসটাও খুব ভালো ছিল, কোনো রকমের ডিস্টরশনের সমস্যা দেখা দিবে না। এছাড়া যাবতীয় সকল ধরনের সেন্সর কিন্তু ফোনটিতে ভালো মতোই বিল্ড করা রয়েছে। এবার যদি গাইস কথা বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, সাথে থাকছে 1200 নিটসের পিক ব্রাইটনেস। তো 1200 নিটসের পিক ব্রাইটনেসের মাধ্যমে কিন্তু আপনারা ডিরেক্ট সানলাইটে কোনো রকমের সমস্যা দেখা দেবে না এর ডিসপ্লে থেকে, অর্থাৎ খুবই ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেটের মাধ্যমে ফোনটির মাল্টিটাস্কিং করতেও আপনাদের খুবই ইজি হয়ে যাবে। এছাড়া গাইস ফোনটির ডিসপ্লে কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম টাইপের থাকছে। ফোনটির কালার এবং এর ডিটেলসটা কিন্তু যথেষ্ট অ্যাকুরেটভাবে কাজ করছিল, অর্থাৎ খুবই ভালো স্যাচুরেটেড কালার কিন্তু প্রোভাইড করছিল, যার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট দেখে আপনারা স্যাটিসফাইড থাকবেন। এছাড়া ডিসপ্লেটি 6.67 ইঞ্চিস হয়, যে কোনো ধরনের কন্টেন্ট আপনারা বড় স্ক্রিনে এবং কালারফুল ভাবে দেখতে পারবেন। ফোনটির চিন এবং ভেজের এরিয়া দেখলে কিন্তু আপনাদের কিছুটা মোটা মনে হতে পারে, বাট এই 20,000 টাকা প্রাইস পয়েন্টে আমি অ্যাকুরেটই বলবো। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে গাইস, ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যার মেইন শুটারটি থাকছে 50 মেগাপিক্সেলের এবং যাতে কিনা স্যামসাং আইসোসেল JN1 সেন্সর থাকছে। তার পাশাপাশি গাইস আলট্রা ওয়াইড হিসেবে 8 মেগাপিক্সেলের একটি শুটার থাকছে এবং ম্যাক্রো সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেলের একটি শুটার থাকছে। এছাড়া সেলফি ক্যামেরার দিকে আমরা একটি 13 মেগাপিক্সেলের একটি শুটার দেখতে পারবো। তো এই 50 মেগাপিক্সেলের মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, কেননা ফোনটির ক্যামেরাটা কিন্তু যথেষ্ট কালার এবং ডিটেলস ধরে রাখতে পারছিল এবং ডে লাইটে এবং নাইট পারফরমেন্সও কিন্তু এর যথেষ্ট ভালো। তো কালারের টোনটি কিন্তু খুবই ন্যাচারাল রাখার ট্রাই করে, যার মাধ্যমে ইমেজ অপটিমাইজটা কিন্তু খুবই ভালো হয়ে থাকে। এর পাশাপাশি আলট্রা ওয়াইডের মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো ক্লিয়ার কাট ছবি পেয়ে যাব। আলট্রা ওয়াইড ক্যামেরা থেকে কিন্তু কালার কম্বিনেশনটা যথেষ্ট ভালোই ছিল, যথেষ্ট ন্যাচারাল কালারই কিন্তু ধরে রাখতে পারছিল এবং মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড শুটারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কালারের দিক থেকে এবং ডিটেলসটাও আপনারা খুব ভালোই পেয়ে যাবেন। এবং ম্যাক্রো সেন্সরটি আমি বলবো এভারেজ পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, কারণ এভারেজ টাইপের একটু ছবি প্রোভাইড করে, বিশেষ করে ডে লাইটে, নাইট কন্ডিশনে বাস আর কোনো কথাই নাই। हक दिया
हक दिया। তো গাইস মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 1080তে 30 এফপিএস পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এই ভিডিও শুটারে কিন্তু 60 এফপিএস এরও সাপোর্ট নেই, সাথে ওআইএস এরও কোনো সাপোর্ট নেই। সো আমরা ওরকম স্টেবল ভিডিও পাবো না। আর 1080 30 এফপিএস এর মাধ্যমে যেরকম ভিডিও আমরা পেয়ে থাকি সেটাকে আমি এভারেজ টাইপেরই বলবো, বাট 20,000 টাকা প্রাইস পয়েন্ট হিসেবে মোটামুটি বলা যেতে পারে আর কি। এবার যদি কথা বলি সেকেন্ডারি ক্যামেরা নিয়ে, অর্থাৎ সেলফি ক্যামেরা নিয়ে, সেখানে কিন্তু 13 মেগাপিক্সেলের আমরা একটি শুটার দেখতে পাচ্ছিলাম, যার মাধ্যমে কিন্তু আমরা এভারেজ টাইপের একটি সেলফি ক্লিক করতে পারবো, কেননা কালার টোনটা কিছুটা একটু স্যাচুরেটেড বা অন্য টাইপের কালার কিন্তু প্রোভাইড করতে আমরা দেখেছি। তো সেলফি ক্যামেরাটা কিন্তু অতটা বেশি ন্যাচারাল টাইপের রাখে না, তো যার কারণে আমি এভারেজ বলছি। এবং এর মাধ্যমে কিন্তু আমরা 1080তে 30 এফপিএস পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এই 20,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু এই ক্যামেরা সেকশন থেকে ওভারঅল একটি ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন আপনারা ক্যামেরা সেকশনটি নিয়ে। এবার গাইস যদি কথা বলি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, তো ফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি চিপসেট ইউজ করা হয়েছে, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। গাইস জিপিইউটা কিন্তু খুবই আন্ডারগ্রেডেড বলা যেতে পারে, কেননা খুবই ওল্ড একটি জিপিইউ, যার কারণে কিন্তু ফোনে অনেক সমস্যা দিচ্ছে, সেগুলো আমি আলোচনা করব। তো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং MIUI 14, অর্থাৎ খুবই লেটেস্ট একটি ইউআই প্রোভাইড করা হয়েছে। তো ফোনটির ইউআই পারফরমেন্স কিন্তু আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাবেন, কমফোর্টেবলি ইউজ করতে পারবেন ইউআইটি। তো এবার যদি কথা বলি কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 আপনাদের কেমন পারফরমেন্স প্রোভাইড করবে, তো গাইস এটা কিন্তু আহামরি অত ভালো একটি প্রসেসর না, অর্থাৎ আমি ডিরেক্ট বলে দেবো যে এটি টোটালি কোনো গেমিং ফোন না, এটা এভারেজ পারফরমেন্সের জন্য একটি ফোন। কেননা 685 এভারেজ গ্রেডের একটি প্রসেসর বলা যেতে পারে, এবং এর জিপিইউটা আর একটু ওল্ড গ্রেডেড হওয়ার কারণে এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 যে পারফরমেন্সটা ডিজার্ভ করে এই জিপিইউটা সেটা ডিজার্ভ করতে দেয় না। অর্থাৎ 685 যদি আপনাদের ভালো একটি গেমিং পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে, তো জিপিইউ তার গ্রাফিক্সটা খাই দিবে। অর্থাৎ আপনারা গেমিং পারফরমেন্স ভালো পাইতেছেন কিন্তু গ্রাফিক্সটা ভালো পাইতেছেন না, তো আমি সেটাকে এভারেজই বলবো, কারণ গ্রাফিক্স যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গেম খেলে কোনো মজাও পাবেন না, আর আহামরি অত ভালো গেমও কিন্তু ভালো সেটিংসও খেলতেও পারবেন না। ওভারঅল কিন্তু আমি এটাকে গেমিং ফোন বলবো না, এভারেজ ইউজেজের জন্য যারা নর্মাল টুকটাক গেমিং করে থাকেন তাদের জন্য এই ফোনটি একদম বেস্ট হতে চলেছে। ফোনটি কিন্তু গাইস 3টি ভেরিয়েন্ট রয়েছে, 4GB 128GB, 6GB 128GB এবং 8GB 128GB। তো বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়েছে 4GB 128GB ভেরিয়েন্ট, যার প্রাইস রাখা হয়েছে 19,990 টাকা। তার পাশাপাশি গাইস 6GB 128GB এবং 8GB 128GB ভেরিয়েন্টও কিন্তু বাংলাদেশে পেয়ে যাবেন, বাট সেটা অফিসিয়ালি জাস্ট 128GBটাই পাবেন। 6GB এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস কিছুটা হচ্ছে 6GBটা 20,000 টাকার একটু আকপিস করা, অর্থাৎ 20-21,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং 128GBটা পেয়ে যাবেন 22-23,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আনঅফিসিয়ালের দাম কম, এই জন্য আচ্ছা প্রায় অফিসিয়ালটার কাছাকাছি দাম বলা যেতে পারে। তো গাইস এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসরটিকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন, আবার লং টাইম কিন্তু পারফরমেন্সের একটি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই চিপসেটের আন্তঃ স্কোরের যদি আমি কথা বলি, সেখান থেকে আমরা 3,22,000 সামথিং এর মতো আন্তঃ স্কোর পাওয়া গিয়েছে। তো সেজন্য আমি বললাম যে এটিকে আমি একটি এভারেজ গেমিং ফোন বলবো, অতটা হাই পারফরমেন্স ফোন এটাকে বলা যাবে না। তো পারফরমেন্স সেকশনটি যদি আমি একটু বাদ দিই, ওভারঅল যদি আমি ডিসপ্লে সেকশন তারপরে ক্যামেরা সেকশন নিয়ে যদি একটু কথা বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু 20,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা নিয়ে আপনারা স্যাটিসফাইড থাকবেন। যারা মনে করেন যে একটু টুকটাক গেমিং করেন বাট তাদের প্রায়োরিটি ডিসপ্লে এবং ক্যামেরা সেকশনে, এবং 20,000 টাকা প্রাইস পয়েন্টে আপনারা একটি ফোন চাচ্ছেন, তাহলে কিন্তু Redmi Note 12 4G আপনাদের একটি চয়েসেবল ফোন হতে পারে। তো গাইস আপনারা এটি সম্পর্কে একটু ভেবে দেখবেন, এবং ফোনটি যাদের যাদের পছন্দ হয়েছে অলরেডি তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং ফোনটি কিন্তু আগেও অনেকবার লঞ্চ হয়েছে অন্যান্য ভেরিয়েন্ট, তো কারা কারা নিয়েছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস আজকে এই পর্যন্তই ছিল, তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।